আজ আমি অশোকের রাজ্যজয় নীতি ও কলিঙ্গ যুদ্ধ নিয়ে আলোচনা করব। তবে আলোচনাটা শুরু করি। চন্দ্রগুপ্ত ও বিন্দুসারের পথ ধরে অশোক তার সাম্রাজ্য বিস্তারের কাজ চালিয়ে যান। তার রাজত্বের প্রথম ১৩ বছর তার নীতি ছিল স্বদেশে রাজ্য বিস্তার ও বিদেশে গ্রিক রাজাদের সঙ্গে মিত্রতা। অশোকের অভিষেকের পর তার রাজত্বের নবম বৎসরে অর্থাৎ ২৬০ খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে ২৬১ খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গ যুদ্ধে ব্যাপৃত হন। তার রাজত্বের সর্বপ্রধান ঘটনা ছিল কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ বলতে উড়িষ্যা ও গঞ্জাম জেলার কিছু অংশ বোঝাতো। অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেন তার সঠিক কারণ তার শিলালিপিতে পাওয়া যায় না। ঐতিহাসিকেরা পারিপার্শ্বিক প্রমাণ থেকে বলেছেন যে তিনি তার রাজ্যজয়ের নীতির অন্যতম একটা উদ্দেশ্য ছিল কলিঙ্গ আক্রমণ করা এবং কলিঙ্গ জয় করা। আবার কেউ কেউ এইটা প্রমাণ বলে মনে করেন না, তারা সঠিক কারণ আবিষ্কারের চেষ্টা করছেন। রাজনৈতিক কারণ হিসাবে জানা যায় নন্দ রাজাদের আমলে কলিঙ্গ মগধের অধীন ছিল। পরে চন্দ্রগুপ্তের আমলে সম্ভবত কলিঙ্গ স্বাধীনতা ঘোষণা করে। প্লিনির বিবরণ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্তের আমলে কলিঙ্গ স্বাধীন রাজ্য ছিল। ডক্টর ভান্ডারকরের মতে বিন্দুসারের আমলে কলিঙ্গ দক্ষিণের চোল ও পাণ্ড্য রাজাদের সঙ্গে জোট বেঁধে তার বিরুদ্ধে বাধা দেয়। অশোক দেখেন যে মগধের অধীনস্থ অন্ধ্র উত্তরে কলিঙ্গ ও দক্ষিণে চোল ও পাণ্ড্যদের দ্বারা বেড়াজালে পড়ে গেছে। এই কারণে তিনি কলিঙ্গ আক্রমণ করেন। এছাড়া দুই হিসাবে আমরা বলতে পারি কলিঙ্গ রাজ্য দিন দিন তার সামরিক শক্তি বাড়িয়ে চলছিল। প্লিনির বিবরণ থেকে জানা যায় যে কলিঙ্গের ছিল ৬০,০০০ পদাতিক, ১,০০০ অশ্বারোহী ও ৭০০ রণহস্তী। এইরূপ একটি শক্তিকে প্রতিবেশী হিসাবে সহ্য করা অশোকের পক্ষে কঠিন ছিল। তিব্বতীয় বিবরণ থেকে জানা যায় যে অশোক দক্ষিণ ভারতে যাওয়ার স্থল ও জলপথকে নিরঙ্কুশ করার জন্য কলিঙ্গ জয় করেন। রমিলা থাপার এই বিষয়টিকে কলিঙ্গ যুদ্ধের আসল কারণ বলে মনে করেন। মগধের সঙ্গে দক্ষিণের যোগাযোগের পথে কলিঙ্গ বাধা হয়ে দাঁড়িয়েছিল। এছাড়া মগধের বাণিজ্য তখন তাম্রলিপ্ত থেকে বঙ্গোপসাগরের পথে ব্রহ্ম, সুমাত্রা, জাভা পর্যন্ত চলত। কলিঙ্গ মগধের এই সামুদ্রিক বাণিজ্যের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। এই সকল কারণে অশোক কলিঙ্গ অভিযান করেন। ত্রয়োদশ শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছেন। কলিঙ্গবাসীরা প্রবল বিক্রমে বাধা দিয়ে পরাজয় বরণ করেন। তাদের ১,০০,০০০ লোক নিহত হয়, ১,৫০,০০০ লোক বন্দী বা বিতাড়িত হয়, আর বহু লোক নানাভাবে প্রাণ দেয়। কেউ কেউ বলে যে প্লিনি কলিঙ্গ সৈন্য সংখ্যার যে বিবরণ দিয়েছেন অশোকের দেওয়া সংখ্যা তার থেকে অনেক বেশি। ডক্টর ভান্ডারকর বলেন যে হয়তো কলিঙ্গবাসীদের পক্ষ নিয়ে চোল ও পাণ্ড্যবাসীরাও যুদ্ধ করে, তাই এত লোক হতাহত হয়। ডক্টর রায়চৌধুরীর মতে এই যুদ্ধে শুধুমাত্র কলিঙ্গের যোদ্ধারাই নিহত হয়নি, কলিঙ্গের সাধারণ অধিবাসীরাও নিহত হয়, তাই অশোকের দেয়া নিহত আহতের সংখ্যা এত বেশি। যাই হোক, এই যুদ্ধে পরাজয়ের ফলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। কলিঙ্গ যুদ্ধ ছিল মগধের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। বিম্বিসার অঙ্গরাজ্য জয় করে মগধের রাজ্য বিস্তারে যে সূচনা করেন, অশোকের কলিঙ্গ জয়ের দ্বারা তার সমাপ্তি ঘোষিত হয়। এরপর মৌর্য সম্রাটরা আর রাজ্য বিস্তারের নীতি অনুসরণ করেননি।
কলিঙ্গ যুদ্ধের পর অশোক রাজ্যজয় নীতি ছেড়ে ধর্মবিজয় নীতি নেন। ধর্মবিজয় নীতির মূলে ছিল কলিঙ্গ যুদ্ধে অসংখ্য লোকের প্রাণহানি। এত লোকের প্রাণহানিকে অশোক অনুতাপে জর্জরিত হয়। তিনি তার মানসিক শান্তি লাভের জন্য ভগবান তথাগতের ধর্মমতে আশ্রয় নেন। বৌদ্ধ ধর্মের অহিংসা মন্ত্র তার তাপিত চিত্তে শান্তি এনে দেয়। বৌদ্ধ ধর্মের অহিংসাকে তিনি সার করে রাজ্যজয় নীতি ত্যাগ করে ধর্মবিজয় নীতি নেন। বিহার যাত্রা ছেড়ে ধর্মযাত্রার ব্যবস্থা করেন। ভেরি ঘোষকে অর্থাৎ যুদ্ধের দামামাকে ধম্মঘোষে বা ধর্ম প্রচারের দামামায় পরিণত করেন। তিনি তার বংশধরদের সতর্ক করে দেন যে তারা যেন ধর্ম বিজয়ের পথ না ছাড়ে। এইভাবে মৌর্য সাম্রাজ্য কলিঙ্গ যুদ্ধের পরে শান্তিবাদী অহিংস রাষ্ট্রে পরিণত হয়। কলিঙ্গ যুদ্ধে অশোকের রাজ্যশাসন নীতির উপরও গভীর প্রভাব ফেলে। তিনি জনকল্যাণমূলক শাসননীতিকে এরপর অনুসরণ করেন। ষষ্ঠ শিলালিপিতে তিনি বলেন যে সমগ্র মানবজাতির কল্যাণ সাধন করা অপেক্ষা মহৎ কিছু নেই। যা সামান্য চেষ্টা আমি এজন্য করছি তার উদ্দেশ্য হল জীবজগতের কাছে আমার ঋণ পরিশোধ করা। তিনি বলেন যে সবে মুনিষে প্রজা মম, সকল মানুষ আমার সন্তান। কৌটিল্যের অর্থশাস্ত্র চন্দ্রগুপ্তের আমলে মগধের রাজা ছিলেন সর্বময় শক্তির আধার। তার ক্ষমতা ছিল নিরঙ্কুশ। অর্থশাস্ত্রের মতে রাজার কারো কাছে কোনো দায় ছিল না। সেই মগধে চন্দ্রগুপ্তের পৌত্র অশোক যখন নিজেকে প্রজাদের কাছে ঋণগ্রস্ত বলে মনে করেন তা নিঃসন্দেহ বিস্ময়কর ছিল। এই চিন্তাধারার মধ্যে এক বিশেষ দায়িত্ববোধ প্রকাশিত হয়। কোশাম্বীর মতে অশোক তার চিন্তাধারার দ্বারা কন্ট্রাক্ট থিওরি বা চুক্তিতত্ত্ব অর্থাৎ রাজার পদ প্রজার কল্যাণের কাজের জন্য এই চুক্তির উপরই প্রতিষ্ঠিত এইরূপ তত্ত্ব প্রচারিত হয়। এছাড়া অশোক তার রাজ্যশাসন নীতির পরিবর্তনকে সফল করার জন্য কয়েকটি শাসনতান্ত্রিক সংস্কার করেন। তিনি ধর্ম মহামাত্র নামে এক নতুন কর্মচারী শ্রেণী নিয়োগ করেন যাদের কাজ ছিল প্রজাদের আধ্যাত্মিক ও পারলৌকিক মঙ্গলের জন্য কাজ করা। তিনি রাজুক, জুত, মহামাত্র প্রভৃতি কর্মচারীদের 3 বা 5 বছর অন্তর অনুসংযান বা পরিক্রমার বেরোতে নির্দেশ দেন। অশোক রাষ্ট্রের সকল বিভাগকে জনকল্যাণের কাজে লাগিয়ে দেন। তিনি পথের ধারে কূপ খনন, বৃক্ষরোপণ, জনসাধারণের দুঃখ কষ্ট দূর করার জন্য চেষ্টা করেন। তিনি মনুষ্য ও পশুর জন্য চিকিৎসালয় স্থাপন করেন। তিনি অনুজ্ঞা দেন যে জীব হত্যা ও প্রাণী হত্যা নির্বিচারে করা চলবে না। রাজপ্রাসাদে দেবতার উদ্দেশ্যে পশু বলি নিষিদ্ধ হয়। সমাজে বা এক ধরনের অনুষ্ঠান যেখানে পান ভোজন নৃত্যগীত হতো তা তিনি খারাপ কাজ বলে ঘোষণা করেন। রাজপ্রাসাদের রন্ধনশালায় বহু প্রাণী হত্যা না করে 2টি বন্য কুক্কুট ও 1টি হরিণ বধ করার আদেশ দেয়া হয়। এছাড়া তিনি বিহার যাত্রা বা শিকার যাত্রাকে ধর্মযাত্রায় পরিণত করেন এবং বুদ্ধের ভেরির ঘোষ বা নিনাদকে ধর্মপ্রচারের ভেরিতে পরিণত করেন। রমিলা থাপার প্রভৃতি ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধের ফলে অশোকের রাজ্যশাসন নীতির কোনো মৌলিক পরিবর্তন হয়েছিল একথা স্বীকার করেন না। প্রথমত, যদি অশোক কলিঙ্গ যুদ্ধে প্রকৃতই অনুতপ্ত হতেন তবে তিনি কলিঙ্গবাসীদের কলিঙ্গ রাজ্য ফিরিয়ে দিতেন। তিনি তা করেননি। দ্বিতীয়ত, অশোক ত্রয়োদশ শিলালিপিতে তার অনুতাপের কথা বলেছেন, কিন্তু তিনি কলিঙ্গে ত্রয়োদশ শিলালিপি প্রচার না করে অন্য শিলালিপি প্রচার করেন। সম্ভবত তিনি তার দুর্বলতার কথা কলিঙ্গবাসীদের জানতে দেননি। তৃতীয়ত, রমিলা থাপারের মতে অশোক কলিঙ্গ জয়ের পর তার যুদ্ধনীতি ত্যাগ করেন এজন্য যে তার আর যুদ্ধের দরকার ছিল না।
কলিঙ্গ জয়ের ফলে মৌর্য সাম্রাজ্যের সংহতি সম্পূর্ণ হয়েছিল। তামিল ভাষাভাষী অঞ্চল বাদ দিয়ে প্রায় বাকি ভারত মগধের অধীনে ঐক্যবদ্ধ হয়েছিল। দক্ষিণের তামিল রাজ্যগুলিকে তিনি জয় না করলেও তারা কার্যত মৌর্য সম্রাটের অধীনস্থ মিত্রে পরিণত হয়েছিল। অশোকের পাঠানো ধর্মমাত্রদের এই সকল রাজ্যে প্রচার করতে দেয়া হয়। চতুর্থত, অশোক পুরা অহিংসা নীতি নিয়েছিলেন একথা মনে করার কারণ নেই। তিনি তার সেনাদলকে ভেঙে দেননি, তিনি কোনো বিদ্রোহীকে ক্ষমা করেননি। রমিলা থাপার বলতে চেয়েছেন যে অশোকের এই নতুন নীতির উদ্দেশ্য ছিল বুদ্ধ ছাড়া অন্য উপায়ে সমাজের সংগঠনকে মজবুত করা। বস্তুবাদী ঐতিহাসিক ডিডি কোশাম্বী কলিঙ্গ যুদ্ধের পর অশোকের নীতির একটা অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। কোশাম্বীর মতে বৈদিক যুগ থেকে পশুচারণ কেন্দ্রিক অর্থনীতি যা আর্য জীবনযাত্রাকে প্রভাবিত করেছিল, খ্রিস্টপূর্ব ৩য় শতকে সুনিশ্চিতভাবে তার অবসান হয়। পশুচারণ ভিত্তিক অর্থনীতি বলতে চাষবাসের দ্বারা খাদ্য উৎপাদন অপেক্ষা শিকার করে, জুম চাষ করে, বনের ফলমূল জোগাড় করে খেয়ে, আগুন দিয়ে জঙ্গল পুড়িয়ে চাষের জমি তৈরি করা ও বৃহৎ তৃণভূমিতে পশুর পালন বোঝায়। খ্রিস্টপূর্ব ৩য় শতকে বৈদিক যুগের এই অর্থনীতির আর চল ছিল না। এর ফলে কৃষিভিত্তিক খাদ্য উৎপাদনকারী অর্থনীতি দৃঢ় হয়। অশোক বুঝতে পারেন যে পাঞ্জাব থেকে পেনার নদী পর্যন্ত যে বিরাট ভূভাগ তার শাসনে এসেছে, তার জনসাধারণকে কৃষি ও খাদ্য উৎপাদনের নিশ্চিত সুযোগ দিতে হলে তাকে যুদ্ধনীতি ছেড়ে সংহতি রক্ষার নীতি নিতে হবে। উত্তরের জমিগুলি বহু কর্ষণে ক্ষয় পেয়েছিল। কলিঙ্গ ও দক্ষিণের জমি তখন ছিল প্রায় কুমারী। উত্তরের লোহার খনিগুলি থেকে লোহা তুলে ফেলায় তলায় চলে গিয়েছিল। দক্ষিণের অন্ধ্র ও মহীশূরের খনিগুলি ছিল অনাঘ্রাত, অনাস্পৃষ্ট। জনপদগুলি এখন ঘন সন্নিবিষ্ট ছিল। উত্তর থেকে দক্ষিণের মধ্যে রাজপথের যোগাযোগ বেড়েছিল। সুতরাং এই পরিবর্তিত অবস্থায় যখন মৌর্য সাম্রাজ্যের অধীনে উত্তর থেকে দক্ষিণের অনেকটা অংশ ঐক্যবদ্ধ হয়, তখন আর যুদ্ধের দরকার ছিল না। এই কারণে অশোক যুদ্ধনীতি ছেড়ে জনকল্যাণ ও সংগঠন নীতি নেন। ডক্টর কোশাম্বী বলেছেন যে ব্যবহারিক দরকারে অশোক ধর্মবিজয় নীতি নেন, একথা সত্য। তথাপি তিনি ডক্টর আর.কে. মুখার্জি ও ভান্ডারকরের সঙ্গে একমত হয়ে বলেছেন যে কলিঙ্গ যুদ্ধ অশোকের ব্যক্তিগত মানসিকতায় অনেক বদল ঘটায়। তিনি সত্যিই অহিংসাকে মনপ্রাণে নিয়েছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বলে শুধু এই পরিবর্তন হয়নি, কলিঙ্গ যুদ্ধের হানাহানি এর জন্য দায়ী। তাঁর সংস্কারগুলি একথা প্রমাণ করে। তিনি এমন সব জনকল্যাণমূলক কাজে রত হন যার দ্বারা আপাতত রাষ্ট্রের কোনো লাভ হওয়ার সম্ভাবনা ছিল না। যদি তিনি আন্তরিকভাবে জনকল্যাণে ব্রতী না হতেন, তাহলে তিনি এসব সংস্কারের কাজ করতেন না।